আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এটি বর্তমান কমিশনের নবম সভা। ফেব্রুয়ারিতে ভোট করতে প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর এর সভা হচ্ছে। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শুরু হয়। 4 নির্বাচন কমিশনার ছাড়াও ইসি সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত রয়েছেন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রস্তাব রয়েছে সভার আলোচ্য সূচিতে। পাশাপাশি আরপিওর সঙ্গে সমন্বয় রেখে আচরণ বিধিমালাও চূড়ান্ত করা হতে পারে। প্রবাসীদের পোস্টাল ব্যালটের বিষয়টিও যুক্ত করা হবে এর সংশোধনীতে। এছাড়া ভোটের প্রচারে এআই এর অপব্যবহার রোধে আচরণ বিধিতে বিধিনিষেধ যুক্ত করা সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠকে। এদিকে সীমানা নির্ধারণ ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেছে কুমিল্লা হোমনা এলাকার মানুষ। এ বিষয়ে জানতে যাচ্ছি নির্বাচন কমিশনে। আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী রয়েছেন সেখানে। নজরানা, বৈঠকে আলোচনার বিষয়ে সবশেষ কি জানতে পেরেছেন আমাদের জানাবেন। শাওন, বৈঠকটি ঠিক 11টায় শুরু হয়েছে। এখন পর্যন্ত আসলে কোনো আপডেট পাওয়া যায়নি। তবে আপনি যেমনটি বলছিলেন যে বৈঠকের তো বিষয়বস্তু আগে থেকেই নির্ধারিত ছিল, সেই হিসেবে কি বিষয়ে আলোচনা হচ্ছে সেটি জানি। প্রথমটি হলো রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সংশোধন অধ্যাদেশ 2025। এই দুটি বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর বাইরে আরেকটি এজেন্ডা আছে, সেটি হলো যে বিবিধ যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। তো প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিতেই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং অন্যান্য কমিশনার এবং সচিব এবং সংশ্লিষ্ট যত কমিশনের সব উইংয়ের প্রধানরা কিন্তু এই বৈঠকে যোগ দিয়েছেন। এই মুহূর্তে আসলে মধ্যাহ্ন বিরতি চলছে। তো আমি একটু আগেই নির্বাচন কমিশনের সচিবালয়ের যে সিনিয়র সচিব, তার সাথে কথা হচ্ছিল। তিনি বলেছেন যে বৈঠকটি কিছুক্ষণ পর শুরু হয়ে আরও লম্বা সময় ধরে চলবে, সন্ধ্যা পর্যন্ত চলার কথা, এরকম একটি আভাস দিয়েছেন। কারণ আপনি জানেন যে যে বিষয়টি আমি বললাম, দুটি বিষয় কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য। তো আর এর আগে তো আরেকটি ডেভেলপমেন্টের কথা আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বা কার্যালয়ের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। সেটিও কিন্তু নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব যিনি আছেন তিনি কিন্তু বলেছেন যে তারা চিঠিটি পেয়েছেন। তবে এমনটি নয় যে সেই চিঠি পাওয়ার পরেই এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, তা নয়। এই বৈঠকটি পূর্ব নির্ধারিত কমিশনের নিয়মিত যে কমিশনের বৈঠক, এটি নবম সভা, সেটি গত 4 তারিখেই নির্ধারিত হয়েছে যে আজকে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। সেই হিসেবে এটু একটা রেগুলার প্রক্রিয়ার অংশ হিসেবেই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। তো বৈঠকের পরে আমরা প্রধান নির্বাচন কমিশনার কিন্তু আমাদের সাথে কথা বলার কথা রয়েছে, তখন জানাতে পারবো যে কি বিষয়ে আসলে সিদ্ধান্ত হলো নির্বাচন কমিশনে। শাওন, জানছিলাম নির্বাচন কমিশনের বৈঠকের খবর। জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় বিল্ডিংয়ের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি এবং 2 জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এদিকে সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যা শেষে পুরানোর মামলায় অভিযোগ গঠনের উপর প্রসিকিউশন তাদের শুনানি শেষ করেছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আন্দোলনকালে রাজধানীর রামপুরার মেরাদিয়ায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলেছিল আমির হোসেন। পুলিশের গুলি থেকে রক্ষা পেতে বিল্ডিং থেকে লাফ দিলে কার্নিশে ঝুলে থাকে সে, কিন্তু তারপরও পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সে আহত হয়। সেখানে পুলিশের গুলিতে অপর 2 জন ব্যক্তি নিহত হন। সেই ঘটনায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। আত্মরক্ষার তাগিদে কার্নিশে ঝুলেছিল একজন ব্যক্তি, তাকে গুলি করা হয়েছিল। একজন বাড়ির ভিতরে একজন শিশুকে কোলে নিয়ে তার দাদি ছিল, সেই শিশুর মাথার এক পাশে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এবং আরও একজনকে হত্যার অভিযোগে 5 জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আশা করছি আগামী
ওপেনিং ডেট বা তার পরের দিন কগনিজেন্স হিয়ারিং। এর আগে গত 31 জুলাই তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয়। সেখানে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশ সদস্যকে আসামি করা হয়। তাদের একজন কারাগারে আছে। এদিকে সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যা শেষে লাশ পুড়িয়ে দেওয়ার মামলায় অভিযোগ গঠনের উপর প্রসিকিউশন তাদের শুনানি শেষ করেছে। এ বিষয়ে আসামি পক্ষের শুনানির জন্য আগামী 13 আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। 5 জন নিহত হয়েছিলেন, একজন জীবিত ছিলেন। এই 5 জনকে মৃত এবং জীবিত একজনকে পোড়ানো এবং আরও একজনকে হত্যার ঘটনায় সংশ্লিষ্ট এলাকার সাবেক এমপি সাইফুল ইসলাম সহ যে 16 জনের বিরুদ্ধে ফরমার চার্জ দাখিল করেছিলাম, সেই মামলায় আজকে চার্জ হিয়ারিংয়ের দিন ধার্য ছিল। আজকে প্রসিকিউশনের পক্ষে চার্জ হিয়ারিং আমরা কমপ্লিট করেছি। শুনানির সময় গ্রেফতারকৃত 8 আসামি সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আফজাল হোসেন ও কনস্টেবল মুকুল উপস্থিত ছিলেন। অন্য 8 আসামি পলাতক আছেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। রমজানের পূর্বে নির্বাচন ঘোষণা করায় শুধু রাজনৈতিক দল নয়, জনগণের দাবি এবং মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের অফিস সহকারী মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, নির্বাচিত সরকার হলে দেশের স্বচ্ছতা এবং সব ধরনের ষড়যন্ত্র কমে যাবে। এ সময় এনসিপি নেতাদের 5ই আগস্ট কক্সবাজারে যাওয়ার বিষয়ে সমালোচনা করেন তিনি। আমরা বিএনপি সংগঠনের পক্ষ থেকে মাসুমা বেগমের ছেলে আবদুল্লাহর লেখাপড়া শেষ এবং চাকরি না পাওয়া পর্যন্ত তার দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদেশের মানুষ অনেক দিন, প্রায় 16-17 বছর একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে যে ভোট দেবে, সেই ভোট তারা দিতে পারেনি। আজকে যাদের বয়স 30-32 বছর, তারাও ভোট দিতে পারেনি প্রায় 16 বছর। এমন এক ভয়াবহ দৈত্য দাবানল, মানে দৈত্যের যে অপকর্ম তৈরি হয়েছিল, তাদের নিরাপদে বসবাস করা, সেটা একেবারে ভুলে যেতে বসেছে। নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দিয়ে দেশে অরাজকতা তৈরির নেপথ্যে সেনা হেফাজতে থাকা মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় বলে জানিয়েছে ডিএমপি। অধিকতর তদন্তের স্বার্থে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আপেল শাহরিয়ারের রিপোর্ট। নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দিয়ে দেশে অরাজকতা তৈরির নেপথ্যে সেনা হেফাজতে থাকা মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় বলে জানিয়েছে ডিএমপি। অধিকতর তদন্তের স্বার্থে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আপেল শাহরিয়ারের রিপোর্ট। দেশে অরাজকতা তৈরির জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের একত্রিত করার পরিকল্পনা করেন সেনা হেফাজতে থাকা মেজর সাদিকুল হক ও তার স্ত্রী সুমাইয়া জাফরিন। সামাজিক যোগাযোগ মাধ্যম সিগন্যাল অ্যাপে কোড ব্যবহার করে সদস্য সংগ্রহ করা হয়। পরে ভাটারা এলাকায় একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক হয়। 2 দফার বৈঠকে 400 জনকে গেরিলা প্রশিক্ষণও দেয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে সুমাইয়াকে গ্রেপ্তার করে ডিবি। তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানান ডিএমপির মুখপাত্র তালিবুর রহমান। আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে সেইটার ভিত্তিতে আমরা কাজ করছি এবং ইতিমধ্যে যারা গ্রেফতার হয়ে গেছে তাদের কাছ থেকে প্রাপ্ত জবানবন্দি এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য, এগুলো ধরে আমরা তদন্ত কার্যক্রমটা এগিয়ে নিচ্ছি। এই ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় এখন পর্যন্ত 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুর্নীতি দমন কমিশনের মামলা সহ বেশ কিছু মামলা রয়েছে প্রফেসর কলিমুল্লাহর বিরুদ্ধে। পুলিশ জানায়, দুর্নীতির অভিযোগে দুদকের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতার বিষয়ে দুদকের আবেদন ছিল। সে আবেদনের ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রম পরিচালিত করে মোহাম্মদপুরে নিজ বাসা থেকে প্রফেসর কলিমুল্লাহকে গ্রেফতার করা হয়। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।